করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালে ধরিয়ে দেওয়া হচ্ছে গলা কাটা বিল। দেশে আরও 43 জনের মৃত্যু, শনাক্ত ৩,৮০৯ জন। নমুনা পরীক্ষায় বসানো হচ্ছে ফি। 25,000 পাটকল শ্রমিককে পাঠানো হচ্ছে বাধ্যতামূলক অবসরে। থাকছে না রাষ্ট্রায়ত্ত পাটকল, চলবে পিপিপিতে। 1 জুলাই থেকে অনশনের হুঁশিয়ারি। করোনার দুঃসময়ে হিমশিম অবস্থা মধ্যবিত্তের। ব্যবসায়ী উদ্যোক্তা থেকে শুরু করে উপার্জন বন্ধ আইনজীবীদেরও অনেকেই বাধ্য হচ্ছেন ঢাকা ছাড়তে। হু হু করে পানি ঢুকছে সুনামগঞ্জ, বগুড়া, গাইবান্ধার নতুন নতুন এলাকায়। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বিপদসীমার উপরে। এবং কোরবানির সামনে রেখে লাখ লাখ গরু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। করোনা সংকটে কেনার আগ্রহ নেই ব্যবসায়ীদের। দাম উঠছে অর্ধেকেরও কম। ব্যাপক লোকসানের শঙ্কা। দেখছিলেন শিরোনাম। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে বেসরকারি হাসপাতালের কার্যক্রম। করোনা রোগী ভর্তির ক্ষেত্রেও রয়েছে অনীহা। আবার কোনো রোগী ভর্তি করা হলেও বিল নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি। বাড়তি বিল নেওয়ার ক্ষেত্রে অজুহাতের শেষ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। তবে স্বাস্থ্য বিভাগ বলছে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। নুরজামাল আতিকের ক্যামেরায় চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 30,000 টাকার ভিতরে হওয়ার কথা। হারুনুর রশিদ সানি বাবা আনিস মিয়াকে হারিয়ে শোকে দিশেহারা। কয়েকদিনের জ্বরে অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় চট্টগ্রাম নগরীর বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে, কিন্তু শেষ পর্যন্ত আর বাড়ি ফেরা হয়নি। শোকাহত সন্তানের হাতে হাসপাতাল কর্তৃপক্ষ ধরিয়ে দেয় বাড়তি বিলের ফর্দ। শুধুমাত্র ঘুমের ওষুধ আর স্যালাইনের মাধ্যমে 93,994,000 টাকা বিল করেছেন। এটা অনেক বেশি অস্বাভাবিক। একই ধরনের অভিযোগ নগরীর অধিকাংশ বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে। কোনো নিয়ম নীতি তোয়াক্কাই করছে না হাসপাতাল কর্তৃপক্ষ। কোনো রোগী বেসরকারি হাসপাতালে ভর্তির সুযোগ পেলেও চিকিৎসার নামে গলার কাটা বিলের বোঝায় জর্জরিত তারা। একটু শ্বাসকষ্ট ছিল, আমি ভয়ে এক্স হসপিটালের 30 তারিখ ভর্তি হয়েছি, 6 তারিখ রিলিজ করে দিয়েছি। 1,15,000 টাকা দিতে আমার অনেক সমস্যা হয়েছে। অবশ্য বাড়তি বিল নেওয়ার নানা অজুহাত হাসপাতাল কর্তৃপক্ষের। হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে 1 ঘন্টায় 70 লিটার করে দিতে হয়। 150 টাকা করে পার লিটার যদি নিই, সে যদি 14 দিন নেয় তার বিল তো অটোমেটিকলি বাড়বে। সরকারিভাবে বেসরকারি হাসপাতালগুলোতে ন্যায্য মূল্য অক্সিজেন সরবরাহ ও বিলের পরিমাণ নির্ধারণ না করলে এই অবস্থা থেকে মুক্তি মিলবে না বলে মনে করেন নগরীর জনস্বাস্থ্য রক্ষা কমিটি। বেসরকারি হাসপাতালে আমাদের তো অজুহাত দেওয়ার কোনো নেই, শেষ নেই। তো অজুহাতগুলো বন্ধ করতে হবে এবং এটা নির্ধারণ করে না দিলে যা হচ্ছে তাই হবে। কোনো বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ নেই। তারা কিন্তু সরাসরি আমাদেরকে বলতে পারে, সিভিল সার্জনকে বলতে পারে, ডিসিকে বলতে পারে, আমাকে বলতে পারে, কেউ আসে না। আমাদের নলেজে কিন্তু এখনো নাই যে তারা বেশি নিচ্ছে। বললে আমরা ব্যবস্থা নিব। চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল রয়েছে 28টি। যেভাবে বাড়ছে সেভাবে হাতে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। এমন অসহনীয় অবস্থা থেকে চট্টগ্রামবাসীর কখন পরিত্রাণ মিলবে ও কর্তৃপক্ষের ঘুম ভাঙবে সেটি এখন বড় প্রশ্ন। চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। নমুনা জট কমানো অজুহাতে করোনা পরীক্ষার জন্য ফি নির্ধারণ করতে যাচ্ছে সরকার। অপ্রয়োজনীয় পরীক্ষার চাপ কমাতে এমন সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে আইইডিসিআর। তবে এমন পরিকল্পনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। আর বিশেষজ্ঞরা বলছেন, ভোগান্তি না কমিয়ে উল্টো খরচ বাড়ালে মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা করোনা পরীক্ষা করাতে নিরুৎসাহিত হবেন। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা তাদের। মুজাহিদ শুভর রিপোর্ট। করোনা পরীক্ষার কিট সংকট, নমুনা জট সহ নানা সমস্যা নিয়ে যখন ভোগান্তি চরমে, ঠিক সে সময়ে সরকারিভাবে আর বিনামূল্যে টেস্ট না করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সূত্র বলছে, সরকারি বুথগুলোতে 200 টাকা নির্ধারণ করা হতে পারে পরীক্ষার জন্য, আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে গুনতে হবে 500 টাকা। সরকার কেন টাকা নেবে? আমরা গরিব মানুষ, আমরা তো টাকার চিকিৎসা করতে আসবে কেন? সরকার হাসপাতালে মানুষ আসে কিন্তু ফ্রির জন্য তো আসে। টাকার সংকটটা যদি আবার করোনা সংকটের সাথে মিশ্রণ হয়ে যায় তাহলে মানুষ এমনিতেই হাসপাতাল থেকে দূরে থাকবে।
করোনা বয়ে বাড়াবে এবং এই ঝুঁকিটা আরো দেশের জন্য আরো বেশি হবে। 3-4 বার টেস্টের যে খরচ সেটা বহন করা প্রতিটা রোগীর পক্ষে আসলে সম্ভব হবে কিনা এটা একটা ভেবে দেখার বিষয়। করোনা টেস্টের জন্য টাকা দিতে হয়, তাহলে আমরা কি করবো? তাহলে মরেই যাই। লক্ষণ উপসর্গ ছাড়াই টেস্ট করাতে আসা মানুষদের ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে দাবি আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার। সবাই গণহারে টেস্ট করাতে চাচ্ছে, লক্ষণ ছাড়া টেস্ট করে তো আসলে সব মানুষের টেস্ট করা সম্ভব না। এই জন্য সরকার একটা নমিনাল ফি আরোপ করতে চাচ্ছে, তাহলে যদি যাদের দরকার শুধু তারাই যেন পরীক্ষাটা করে। সরকারের এমন পরিকল্পনা সুফল বয়ে আনবে না বলে মনে করছেন এই স্বাস্থ্য অর্থনীতিবিদ। যেহেতু এখন কাজ নাই মানুষের, 200-250 টাকা যেটাই করা হোক এটা কিন্তু একটা বার্ডেনসাম। সবাইকে যদি ঢালাভাবে করা হয় তাহলে হচ্ছে যাদের রিয়েল নিড রয়েছে তারা কিন্তু এফেক্টেড হবে। সরকার যেটা করতে পারে টেস্টের আগে আরেকটা স্ক্রিনিং মেকানিজম করতে পারে, দেখে টেস্ট করার উপযোগী বা উপযোগী না। ভারত সহ বিশ্বের প্রায় সব দেশেই সরকারিভাবে নমুনা পরীক্ষায় কোনো খরচ হয় না রোগীদের। এই মহাদুর্যোগে সাধারণ মানুষ তার আয় রোজগার নিয়ে যখন দিশেহারা, তখন করোনা টেস্টের জন্য ফি নির্ধারণের সরকারের চিন্তা ব্যাপক বিড়ম্বনার সৃষ্টি করবে। ব্যয়ের কারণে টেস্ট করাতে নিরুৎসাহিত হলে সংক্রমণ আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রশ্ন উঠেছে, এত কিট থাকা সত্ত্বেও কেন দেশে কিট সংকট তৈরি হলো? কিট সংক্রান্ত কোনো কিছুই আমি আসলে বলতে চাই না। আপনাদের তো আসতে বলি না ভাই, আপনারা টাইম নষ্ট করছেন। সিন্ডিকেটের কবলে দেশের স্বাস্থ্যসেবা, আর তাই বাড়ছে ভোগান্তি। মুমূর্ষ এ স্বাস্থ্য খাত নিয়ে জানবো আজ রাত 10টার সম্পাদকীয়তে। এদিকে দেশে করোনায় আরও 43 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1738 জনে। মৃতদের মধ্যে 23 জনেরই বয়স 51 থেকে 70 বছরের মধ্যে। এদিন 18,099 জনের নমুনা পরীক্ষা শনাক্ত হয়েছেন 3,809 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। পূর্বের নমুনা সহ 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 18,099টি নমুনা। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,37,787 জন এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.87%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,409 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 55,727 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.44%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। বয়স বিভাজনে 21 থেকে 30 বছর 2 জন, 31 থেকে 40 1 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 13 জন, 61 থেকে 70 12 জন, 71 থেকে 80 7 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার এহসান জুয়েল। 24 ঘন্টায় করোনায় সবাইকে স্বাগত। দেশে করোনা আক্রান্তের 113তম দিন চলছে, 17তম সপ্তাহে শুরু। আর 17তম সপ্তাহের শুরুতেই বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন আক্রান্তের সংখ্যার বিবেচনায় 17তম। আমরা যদি গত 24 ঘন্টার আপডেট দেখে আসতে চাই যে কত সংখ্যায় নমুনা পরীক্ষা হলো, কত আক্রান্ত হলো, তাহলে আমরা দেখব যে নমুনা পরীক্ষা হয়েছে 18,099 জনের, আক্রান্ত হয়েছেন 3,809 জন, মৃত্যু হয়েছে নতুন করে 43 জনের, সুস্থ হয়েছেন 1,409 জন। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের সংখ্যা 20% আশেপাশে ঘোরাঘুরি করছে। গত 24 ঘন্টায় সেটি হচ্ছে 21.05%। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি সুস্থ হচ্ছেন, কারণ আগে শুধুমাত্র হাসপাতালে যারা সুস্থ হয়েছেন তাদের সংখ্যা বিবেচনা করা হলেও এখন কিন্তু যারা বাড়িতে সুস্থ হচ্ছেন সেটিও বিবেচনা করা হচ্ছে। 800 থেকে শুরু করে সর্বোচ্চ 2,031 জন পর্যন্ত সুস্থ হচ্ছেন। একদিনে যতজন আক্রান্ত হচ্ছেন তার 50% সুস্থ হচ্ছেন। সর্বোচ্চ এখন পর্যন্ত গত এক সপ্তাহে মারা গিয়েছিলেন 23 জুন 43 জন। গত 24 ঘন্টাও কিন্তু 43 জন প্রাণ হারিয়েছেন। অর্থাৎ মোট আক্রান্তের
1% কাছাকাছি প্রতিদিনই মৃত্যুবরণ করছেন। দক্ষিণ এশিয়ার যে 3টি দেশ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, তাদের বৈশ্বিক অবস্থানটা আসলে কত, তাহলে আমরা দেখতে পাবো বিশ্বে ভারতের অবস্থান 4র্থ, পাকিস্তান এর পরের অবস্থানে আছে, তাদের অবস্থান 12তম। স্বাস্থ্য অধিদপ্তর এইসব বিষয় বলার পাশাপাশি, সংখ্যাগুলো জানানোর পাশাপাশি আরও একটা বিষয়ের উপর আজ গুরুত্ব দিয়েছে, সেটি হলো যে যারা মারা যাচ্ছেন, যারা প্রাণ হারাচ্ছেন, তাদের প্রতি যাতে আমরা মানবিক আচরণ করি। বলা হচ্ছে তাদের যাতে যথাযথ দাফন কিংবা সৎকারের বিষয়টি নিশ্চিত করা হয়, কারণ তারা কোনো অপরাধ করেনি, করোনার মতো একটি রোগে ভুগে তারা প্রাণ হারিয়েছেন, যাতে শেষ বিদায়টা তাদের সম্মানের সঙ্গে দেওয়া যায়, সেই বিষয়টি নিয়েও স্বাস্থ্য অধিদপ্তর আজ বিশেষ গুরুত্ব দিয়েছে। এ ছিল এখন পর্যন্ত করোনা 24 ঘন্টায় সবশেষ খবর। জনপদের সময় আরও থাকছে। থমকে আছে লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষা জীবন। সিলেবাস সংক্ষিপ্ত না করলে শিক্ষাবর্ষ শেষ হওয়া নিয়ে সংশয়। আলোচনা করে দ্রুতই সিদ্ধান্ত জানালো অধিদপ্তর। আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ ফাটে না, ভাঙে না, একবার লাগিয়ে থাকুন নিশ্চিন্তে। আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ। রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রায় 25,000 শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেক বা বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছে সরকার। এছাড়াও সব পাটকল এখন থেকে চলবে সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপির আওতায়। দুপুরে অনলাইনে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয় বলছে, অব্যাহত আর্থিক ক্ষতি নিয়ন্ত্রণ করতে না পেরেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার। এদিকে 30 জুনের মধ্যে এমন সিদ্ধান্ত প্রত্যাহার না হলে 1 জুলাই থেকে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন পাটকল শ্রমিকরা। 2006 সালে বিএনপি জামায়াত জোট সরকারের শাটডাউনের পর একরকম মুখ থুবড়ে পড়েছিল দেশের পাট শিল্প। এরপর খুলনা, রাজশাহী, ঢাকার পাটপল্লীগুলোতে নিভেছে আশার সবগুলো বাতি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় এসেই বন্ধ দরজা খুলে দেয় 19টি পাটকলের। কিন্তু বদলায়নি চিত্র। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো শেষ 10 বছরে মাত্র একবারই দেখেছে লাভের মুখ। আর এই সময়ে লোকসানের পরিমাণ প্রায় 5,000 কোটি টাকা। দেশে বিদেশে বিজেএমসির পাটপণ্য বিক্রির আয়ও নেমেছে অর্ধেকে। অব্যাহত এই লোকসানের ভার বইতে সরকারকে মাঝে মধ্যেই পড়তে হয়েছে বিপাকে। লাভজনক না হওয়ার পরও পাট খাতে বাজেট থেকে দিয়ে যেতে হয়েছে বরাদ্দ। এবার সেই ভারমুক্ত হওয়ার ঘোষণা দিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এই সমস্ত ব্যাংকে দেনা থাকলে, এই ইলেকট্রিক বিদ্যুতের দেনা থাকলে, এসে দেনা কেউ আসবে না। সমস্ত দেনা করে দাও, তখন সবাই আসবে। মুক্ত করে দিয়ে আমাকে দেন, স্বাধীনভাবে ঢুকতে দেন, স্বাধীনভাবে ঢুকে আমি স্বাধীনভাবে নতুন নতুন মেশিন এনে, যাতে করে আধুনিক প্রযুক্তি এনে আমরা এই পাট খাতকে বিশ্বের বাজারে আমরা দখল করতে পারি। গত 25শে মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকের পর শুরু হয়েছে স্থায়ী শ্রমিকদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া। এবার মন্ত্রণালয়ের সবশেষ সিদ্ধান্তের প্রতিবাদে আমরণ অনশনের হুমকি দিয়েছেন খুলনা অঞ্চলের পাটকল শ্রমিকরা। যদি সরকার মিল বন্ধ করার সিদ্ধান্ত বাতিল না করেন, সেক্ষেত্রে আগামী 1/7/2002 ইংরেজি তারিখ দুপুর 2টা থেকে শ্রমিক কর্মচারী পরিবার পরিজন নিয়ে স্ব মিল গেটে আমরণ অনশন পালন করিতে আমরা বাধ্য হব। রাষ্ট্রায়ত্ত 26টি পাটকলের স্থায়ী শ্রমিকের সংখ্যা প্রায় 25,000। চুক্তিভিত্তিক কর্মরত আরও প্রায় 26,000 শ্রমিক। 2013 সাল থেকে এ পর্যন্ত প্রায় 9,000 শ্রমিক অবসরে গেছেন। অর্থ সংকটে তাদের অবসর ভাতাও এখন পর্যন্ত দিতে পারেনি সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ভারী বর্ষণের সাথে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এর মধ্যে বানের পানিতে 45,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সদরের সঙ্গে কয়েকটি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন দিগেন সিংহ। তীব্র স্রোতে জনপদে ঢুকছে পানি। এতে ঘরবাড়ি পানিকে তলিয়ে যাওয়ায় শিশু সন্তানদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন মা। পানি উন্নয়ন বোর্ড জানায়, রোববার দুপুর পর্যন্ত সুরমা নদীর পানি 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ও বৃষ্টিতে সুনামগঞ্জের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পৌর এলাকার 90 ভাগ ঘরবাড়ি, দোকানপাটে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে নিচু এলাকার। শুধু ঘরবাড়ি নয়, পৌর এলাকার সড়কগুলো পানিতে নিমজ্জিত থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সুনামগঞ্জ সদরের সঙ্গে তাহিরপুর, বিশ্বম্বরপুর ও জামালগঞ্জের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার রাস্তাঘাট চলে গেছে, আমরা যাইতে পারতেছি না।
বিভিন্ন নৌকা দিয়ে ভাঙে ভাঙে যাইতে হয়। রাস্তা পানি ডুবে যাওয়ায় আমার যাত্রী খুব দুর্ভোগে পড়েছে। সিএনজি না পাওয়ায় এই বন্যার কারণে আমরা এখানে এখন নৌকায় উঠছি। এখন পর্যন্ত 9টি উপজেলার 29টি ইউনিয়নের 45,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বানভাসী মানুষের মাঝে এখনো পৌঁছায়নি কোনো ত্রাণ সহায়তা। বাচ্চা কাচ্চারও হানি নাই, গরুরও হানি নাই, এরপর দা ঘরের ভিতরে কোমর পানি, মানে রান্না বাড়া খাওয়ারও কিছু নাই। ওরার ধরে তো পানি বাড়িয়ে ঘরে পানি, আমরা তো পাইতাম না জায়গা। অবশ্য বন্যা কবলিতদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। তাদের মধ্যে অনেককেই আমরা গতকাল বন্যা আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। 410 মেট্রিক টন জিআর এবং 29,70,000 জিআর নগদ টাকা আমরা উপজেলা এবং 4টি পৌরসভায় উপবরাদ্দ প্রদান করেছি। সুনামগঞ্জ জেলার 3,765 হেক্টর আউশ ধানের জমি তলিয়ে গেছে এবং 2 শতাধিক পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। এভাবেই বানের পানিতে সুনামগঞ্জ সদরের সঙ্গে বিশম্বরপুর এবং তাহিরপুর উপজেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এছাড়া নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সুনামগঞ্জ তাহিরপুর সড়ক থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। 95% মানুষের আয় কমেছে, আর এতে নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতেই হিমশিম খেতে হচ্ছে বেশিরভাগ মানুষকে। চরম এ দুঃসময়ে শুধু নিম্নবিত্ত নয়, সবার জন্য নতুন করে পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। মৌসুমী ইসলামের রিপোর্ট। আগে আমার মনে করেন একটা ছোটখাটো শোরুম ছিল, সেটা এখন মনে করেন বাসায় আনছে। সবসময় বিক্রি টিক্রি ভালোই হতো, মোটামুটি মাসাল্লাহ আমার চলতে পারতাম, এখন তো আমি চলতে পারতাছি না। করোনা দুর্যোগে ব্যবসা গুটিয়ে আনার গল্পই বলছিলেন রাজধানীর কাঁঠালবাগানের এই বাসিন্দা। একই অবস্থা রাজধানীর শপিং মলগুলোরও। একটি শপিং মলে গিয়ে 1.5 ঘন্টায় চোখে পড়ে মাত্র 3 জন ক্রেতা। কাস্টমার 2-1 জন করে আসলেও চলতো, কিন্তু সেটাও মাঝে মধ্যে পাই না। অনেক স্টাফ আমি এই মাসে অলরেডি 2 জনকে মানা করে দিয়েছি, কারণ আমরা নিজেরাই চলতে পারতেছি না। এই অবস্থায় শুধু সরকারি চাকরিজীবী ছাড়া সব শ্রেণীর মানুষকেই জীবনযাপনের ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। আয় বেড়ে নেয়, ব্যয় বাড়ছে। চাল ডাল সব জিনিসের দাম বাড়তি, বিশেষ করে যাতায়াত খরচ বেশি। ব্যাপারটাও এরকম যে অনেক কিছু কাটছাট করতে হচ্ছে। সম্প্রতি ব্র্যাকের এক গবেষণায় দেখা যায় কোভিড-19-এর প্রভাবে দেশে প্রায় 100% মানুষের আয় কমেছে। এদিকে বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা BIDS এর তথ্য বলছে 15 থেকে 30,000 আয়কারীদের উপার্জন কমেছে 25% পর্যন্ত। তবে পণ্যের দাম বেড়েছে 10% পর্যন্ত। এ অবস্থায় বিশ্লেষকদের পরামর্শ, এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগুতে হবে সরকারকে। সামাজিক সুরক্ষা খাতে যতখানি অ্যালোকেশন দেয়া হয়েছে সেইটার যথাযথ ব্যবহার হলে বেশ কিছু মানুষের কিন্তু কর্মসংস্থান যে হারিয়েছেন সেটা কিন্তু বেঁচে যাবে। পরিকল্পনা মন্ত্রী জানালেন, সীমাবদ্ধতা সত্ত্বেও এই সংকটে সব আয়ের মানুষের জন্য কাজ করছেন তারা। এত সম্পদ আমাদের সরকারেরও তো নেই যে দীর্ঘকাল আমরা পারবো এটা। সরকার SME খাতের জন্য, ক্ষুদ্র খাতের জন্য নানা ধরনের সহায়তা প্যাকেজ দিয়েছে। সুতরাং এইভাবে আমরা মনে করি যে গোটা অর্থনীতি পুনরুজ্জীবিত হলে তারা উপকৃত হবে এবং তারা তাদের কাজে ফিরে আসবে। করোনা ভাইরাসের কারণে এই অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে কত সময় লাগবে তা জানা নেই কারোরই। বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থায় সরকারের নেয়া নানা উদ্যোগে সুশাসন নিশ্চিত না হলে ভয়াবহ ঝুঁকিতে পড়বে দেশের করোনা পরবর্তী অর্থনীতি। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বন্ধ থাকায় মানবতার জীবনযাপন করছেন দেশের প্রায় 60,000 আইনজীবী। অনেকে চেম্বার বন্ধ করে দিয়েছেন, কেউ কেউ আবার ঢাকাও ছেড়েছেন। সীমিত পরিসরে ভার্চুয়াল কোর্ট চললেও বঞ্চিত 90% আইনজীবী। একদিকে বিচার প্রার্থীদের ভোগান্তি, অন্যদিকে আইনজীবীদের দৈন্য দশায় স্বাস্থ্যবিধি মেনে দ্রুত আদালত খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আফজল হোসেনের রিপোর্ট। মামলার চাপ নেই মক্কেলের আনাগোনা, বন্ধ উপার্জনের পথ। ফলে সংসার, কর্মচারীদের বেতন, চেম্বার ভাড়া দিতে নাভিশ্বাস আইনজীবীদের। সবচেয়ে বেশি বিপাকে কনিষ্ঠ আইনজীবীরা। অনেকেই এরই মধ্যে ঢাকা ছেড়েছেন। চেম্বার ছেড়ে দিয়েছি, আমি আর ভাড়া মেনটেন করতে পারতেছি না। আমার যে স্টাফগুলো ছিল তাদেরও আর বেতন দিতে পারতেছে, তারা বাড়িতে চলে গেছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আমরা বাসায় ফিরে যাব কিনা সেটাও বলতে পারছি না। একটা টাকা নাই, একটা পয়সা নাই। আইনজীবীদের একমাত্র উৎস হচ্ছে ক্লায়েন্টদের কাছ থেকে তাদের ফিস নেবেন, সেই কার্যক্রমটা বন্ধ হয়েছে। 3 মাসেরও বেশি সময় ধরে বন্ধ আদালত খুলে দিতে আন্দোলনে সাধারণ আইনজীবীরা তাদের পেশা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের রুটি রুজি এবং তাদের যে পেশার যে অধিকার কিংবা তাদের বলবো জীবিকা, সেটি কিন্তু অনেকাংশে কিন্তু একটা বিরাট একটা হুমকির সম্মুখীন হয়েছে। আইনজীবীদের জীবন জীবিকার জন্যে
এবং বিচারপ্রার্থী জনগণের ন্যায় বিচার নিশ্চিত করার জন্যে সারা দেশে রেগুলার কোর্ট চালু করার কোনো বিকল্প নাই। নীতিমালা করে দ্রুত আদালতের বন্ধ দুয়ার খুলে দেওয়ার দাবি জানিয়েছেন এই সিনিয়র আইনজীবী। এই ভার্চুয়াল কোর্ট দিয়ে গুটি কয়েক আমরা আইনজীবী আছি, তারা হয়তো এপিয়ার করতে পারে এবং তেমনি বিচারপ্রার্থী দু একজন এপিয়ার করতে পারে। সত্যিকার অর্থে এটা কোনো কাজে আসছে না। দেশের প্রায় অর্ধ লক্ষাধিক আইনজীবীর মানবিক দিক বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে দেশের সব আদালত খুলে দেওয়া যায় কিনা সে বিষয়ে নতুন করে চিন্তাভাবনা করার পরামর্শ দিয়েছেন ভুক্তভোগী আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ। লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষা জীবন এবছর সব মিলিয়ে ক্লাস হয়েছে মাত্র 2 মাসের মতো, বাকি রয়ে গেছে পুরো সিলেবাসই। শিক্ষকরা বলছেন সিলেবাস কিছুটা সংক্ষিপ্ত করে পরীক্ষা নেওয়া গেলে ক্ষতি পোষানো সম্ভব হবে। আর এ বিষয়ে এনসিটিবি বলছে মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলেই তারা উদ্যোগ নেবে। যদিও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেই চূড়ান্ত সিদ্ধান্ত। পিঙ্কি আক্তারের রিপোর্ট। রাজধানীর একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 4র্থ শ্রেণীর ছাত্রী তাথই। সবসময় পড়াশোনা ও পরীক্ষা নিয়ে সময় কাটলেও এবছর নেই কোনো ব্যস্ততা, বরং বইয়ের সাথে এখন বাসাতেই সময় কাটছে তার। তাথইয়ের মতো এমন গল্প এখন প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীরই। 6 আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও এ ছুটি কবে নাগাদ শেষ হবে তা জানা নেই কারোরই। এদিকে শিক্ষাবর্ষ পঞ্জিকা এরই মধ্যে পার করলো অর্ধবার্ষিকী। এরই মধ্যে শিক্ষামন্ত্রী শিক্ষাবর্ষ বাড়ানোর ইঙ্গিত দিলেও শিক্ষা খাতের ক্ষতি কমিয়ে আনা কষ্টসাধ্য হবে বলে মনে করছেন শিক্ষকরা। পূর্ণাঙ্গ সিলেবাসের উপর পরীক্ষা নেওয়াটা খুব কঠিন হবে, এটা সম্ভব হবে না। সিলেবাস কিছুটা সংক্ষিপ্ত করে নিয়ে আমরা এই বছরই পরীক্ষাটা শেষ করতে পারলেই শিক্ষার্থীদের জন্য ভালো হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানায় মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলেই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। চিন্তা ভাবনা করছে সেটা ঠিক আছে, কিন্তু কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। মাননীয় মন্ত্রী মহোদয় এই বিষয় নিয়ে একটি মিটিং করতে পারেন, সেখানে যে ধরনের নির্দেশনা আসবে আমরা সকলেই সেটা বাস্তবায়ন করব। মাওসী মহাপরিচালক জানান গ্রাম পর্যায়ে শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে সেজন্য বিশেষ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। আমরা যখন স্কুল খুলবে সেই সময়টাকে বুঝে আমরা ব্যবস্থাটা নেব, সেই প্রস্তুতি আমরা নিয়ে রাখছি। আমরা চেষ্টা করব যেন যা পড়ার কথা তা যেন ওরা পড়তে পারে। এদিকে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস নিলেও সেখানে সব শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। পালন করা লাখ লাখ গবাদি পশু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। প্রতি বছর রোজার ঈদের পরপরই রাজধানী সহ বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা গবাদি পশু কিনলেও এবার এখনও কেউ যোগাযোগ করেনি। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। জাত ভেদে প্রতিটি গরু লালন পালন করতে খরচ হয় 2.5 লাখ টাকা পর্যন্ত, আর বিক্রি হয় সর্বোচ্চ 4 লাখ টাকায়। এছাড়া মহিষে 1.5 লাখ টাকা খরচ হলেও বিক্রি হয় 2 থেকে 2.5 লাখ টাকায়। তবে এবার চিত্রটা সম্পূর্ণ উল্টো। কোরবানির ঈদ এগিয়ে এলেও করোনার কারণে রাজধানী সহ বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা গরু ও মহিষ কেনা শুরু করেনি। ফলে শুধু কাঙ্ক্ষিত দাম নয়, লোকসানের শঙ্কা খামারিদের। 2 কোটি টাকা আমার এখানে ইনভেস্ট, খুবই চিন্তিতভাবে আছি। গরু ও মহিষের খামারিদের মতো একই অবস্থা প্রায় 4000 ছাগল ও ভেড়ার খামারিদের। হাটে তুললেও ছাগলের 3 ভাগের 1 ভাগ দাম বলছেন ব্যবসায়ীরা। 14-15 হাজার টাকার ছাগলের দাম 4-5 হাজার টাকা করে দিচ্ছে। কুরবানির সময় সঠিক মূল্যে যদি বিক্রি না করতে পারে তাহলে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। তবে কোরবানির পশু বাজারজাতের জন্য প্রশাসনের সাথে যোগাযোগ করে খামারিদের সমস্যা সমাধানের চেষ্টা করছেন বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসনের সাথে আলাপ করেছি, তারা যেন এই সমস্ত পশুর গাড়িগুলোকে সহজেই অন্য জেলায় গমনের সুযোগ দিতে পারে। আর জেলার বাইরে গবাদি পশু পাঠানোতে সহায়তার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। এই গবাদি পশু তারা যেন নির্বিঘ্নে নিতে পারে, তার জন্য আমাদের ব্যবস্থা থাকবে। কোরবানির জন্য এবার ৭৯,০০০ গরু, ১২,০০০ মহিষ, ১,৬৯,০০০ ছাগল ও ৩৪,৫০০ ভেড়া পালন করা হয়েছে। সময় সংবাদ, নাটোর। দেখছেন জনপদের সময়। নওগাঁয় করোনা টেস্টের পরীক্ষার ফল পেতে 10 থেকে 12 দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। জেলার স্বাস্থ্য বিভাগ বলছে ল্যাবে নমুনা জটের কারণে বিলম্ব হচ্ছে।
এই অবস্থায় করোনা বিস্তার রোধে জেলায় পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে নানা কর্মসূচি পালন করছে সামাজিক সংগঠনগুলো। সিভিল সার্জন জানান, পিসিআর ল্যাব স্থাপনের কাজ চলছে। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট। নওগাঁর 11টি উপজেলা থেকে প্রতিদিন 130 থেকে 140 জনের নমুনা সংগ্রহ করছে জেলা স্বাস্থ্য বিভাগ। এসব নমুনা পরীক্ষার জন্য ঢাকায় ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে পাঠানো হয়। প্রথম দিকে 3 থেকে 4 দিনেই নমুনার ফলাফল পেলেও বর্তমানে জটের কারণে সময় লাগছে 10 থেকে 12 দিন পর্যন্ত। নমুনার ফলাফল এত দেরিতে আসায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে জেলায়। গত 2 সপ্তাহ ধরে কিন্তু নওগাঁয় নমুনা টেস্ট একেবারেই বন্ধ ছিল, যার কারণে আমরা নওগাঁবাসী ভীষণ সংকটের মধ্যে পড়েছিলাম। নমুনা আসার আগেই রোগীটা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, এইটা ছড়িয়ে যাচ্ছে আমাদের মাঝে। পরীক্ষার ফলাফল দেরিতে আসায় চিকিৎসকদের চাপের মুখে পড়তে হচ্ছে বলে জানালেন এ স্বাস্থ্য কর্মকর্তা। ঢাকা অথবা রাজশাহী পাঠাচ্ছে তারা, ওখান থেকে রিপোর্ট আসতে 5 থেকে 7 দিন, ম্যাক্সিমাম 10-12 দিনের সময় লেগে যায়। এই জন্য আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। এ অবস্থায় জেলায় করোনা টেস্টের জন্য পিসিআর ল্যাব ও আইসিইউ ইউনিট চালুর দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছে সামাজিক সংগঠনগুলো। অনতিবিলম্বে নওগাঁয় করোনা টেস্টিং এর জন্য পিসিআর ল্যাব এবং আইসিইউ স্থাপন করা হোক। সমস্যা সমাধানে জেলা সদর হাসপাতালে একটি পিসিআর ল্যাব স্থাপনের কাজ চলছে বলে জানালেন জেলার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। খবর পাইছি নওগাঁ জেলার জন্য হয়তো একটা আরটিপিসিআর ল্যাব বরাদ্দ হয়ে গেছে ইনশাআল্লাহ। তো আরো খবর আছে যে হয়তো 15 দিনের মধ্যে সেটা এখানে চলে আসবে। জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 239 জন আর মৃত্যু হয়েছে 4 জনের। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। জানিয়ে দিচ্ছি জনপদে সময়ের শিরোনামগুলো। করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালে ধরিয়ে দেওয়া হচ্ছে গলা কাটা বিল। দেশে আরও 43 জনের মৃত্যু, শনাক্ত 3809 জন। নমুনা পরীক্ষায় বসানো হচ্ছে ফি। 25,000 পাটকল শ্রমিককে পাঠানো হচ্ছে বাধ্যতামূলক অবসরে, থাকছে না রাষ্ট্রায়ত্ত পাটকল, চলবে পিপিপিতে। 1 জুলাই থেকে অনশনের হুঁশিয়ারি। করোনার দুঃসময়ে হিমশিম অবস্থা মধ্যবিত্তের, ব্যবসায়ী উদ্যোক্তা থেকে শুরু করে উপার্জন বন্ধ আইনজীবীদেরও। অনেকেই বাধ্য হচ্ছেন ঢাকা ছাড়তে। হু হু করে পানি ঢুকছে সুনামগঞ্জ, বগুড়া, গাইবান্ধার নতুন নতুন এলাকায়। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বিপদসীমার উপরে। এবং কোরবানি সামনে রেখে লাখ লাখ গরু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। করোনা সংকটে কেনার আগ্রহ নেই ব্যবসায়ীদের। দাম উঠছে অর্ধেকেরও কম, ব্যাপক লোকসানের শঙ্কা। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।